পুলিশের সবকটা ইউনিটকে সতর্ক করা হয়েছে, বিশেষ করে যে রাষ্ট্রের যে কেপিআইগুলি রয়েছে, জাতীয় সংসদ ভবন, বিদ্যুৎ কেন্দ্র, ইভেন ডিপ্লোম্যাটিক জোন, সবগুলিতে একটা নাশকতার মাঠের চিত্র আসলে সেটাই বলছে যে হামির আসলে এখন পর্যন্ত কোনো উন্নতি দেখা যায়নি। বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার, উনি বেশ কিছুদিন মিসিং ছিলেন এবং মানে লিভ না নিয়ে যখন সে অফিসে আসে না, তখন পরবর্তীতে তাকে আসলে পাকিস্তানের একটা জায়গা থেকে আটক করা হয়েছে। দর্শক, টুডেজ টাইমস হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। মূলত ব্যস্ততার কারণে যারা পত্রিকা পড়তে পারেন না তাদের জন্যই এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই আমরা রিপোর্টারদের সঙ্গে আলোচনা করি। আমাদের একটি সংবাদ আছে যে গতকাল থেকে পুলিশের সদর দপ্তর থেকে সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কেপিআই যেগুলো আছে সেগুলোতে পুলিশ যেন নিরাপত্তা জোরদার করে। আমরা এর আগে শুনেছি যে দেশে জঙ্গি নাই, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে জঙ্গি নাই দেশে। তো হঠাৎ করে কি হলো যে এই ধরনের একটা অ্যালার্ট সরকারের পক্ষ থেকে দেয়া হলো, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে? এ বিষয়ে প্রতিবেদন করেছেন সহকর্মী কামরুজ্জামান খান। কামরুজ্জামান খান, আমাকে বলবেন যে আসলে কি বিষয় হলো হঠাৎ? জি, আপনি যথার্থ বলেছেন যে 23 তারিখে পুলিশ হেডকোয়ার্টার থেকে সারা দেশে একটি চিঠি দেওয়া হয়েছে। ডিআইজি কনফিডেন্সিয়াল স্বাক্ষরিত চিঠিতে লেখা ছিল যে অতি গোপনীয়, যদিও বিষয়টি গোপন নেই, পুলিশের সবকটা ইউনিটকে সতর্ক করা হয়েছে, বিশেষ করে যে রাষ্ট্রের যে কেপিআইগুলি রয়েছে, জাতীয় সংসদ ভবন, বিদ্যুৎ কেন্দ্র, ইভেন ডিপ্লোম্যাটিক জোন, সবগুলিতে একটা নাশকতার কিংবা জঙ্গি হামলা আশঙ্কা থেকে এই চিঠিটি ইস্যু করা হওয়ার পরে পুলিশের সবকটি ইউনিট এবং বিশেষায়িত ইউনিট যে আছে সিটিটিসি, এটিইউ, সবাই তৎপর হয়ে নিরাপত্তার ব্যাপারে কাজ করেছে। আপনি যেটা বলছিলেন শুরুতে যে গত অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের পক্ষ থেকে এবং সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তৎকালীন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন দেশে জঙ্গি বলতে কিছু না, এগুলি বিগত আওয়ামী লীগ সরকারের সৃষ্টি। কিন্তু বিষয়টি এত হালকাভাবে দেখার কিছু নেই। যারা নিরাপত্তা বিশ্লেষক তারাও বলেন এবং যারা আইন অপরাধ বিশেষজ্ঞ তারাও বলেন এই জঙ্গিবাদ একেবারে নির্মূল করা পৃথিবীর কোনো দেশে সম্ভব হয়নি, হয়তো বা দমন করা যায়। আপনি জানবেন যে কিছুদিন আগে ঢাকার পাশে কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণে পুরো বাড়ির ঝাঁ ধরে গেছে। সেইখানে ঘটনাতে বেশ কয়েকজন আহত হলেও ওই বাড়ির যার নামে ভাড়া নেওয়া হয়েছিল, যিনি মাদ্রাসা পরিচালনা করতেন, তিনি এখন ধরা পড়েননি। এটা ঘটনাটাতে পুরোপুরি একটা জঙ্গিবাদের ক্লু তখন পাওয়া গেছিল। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের উপরে হামলা হয়েছে। প্রত্যেকটা ঘটনাতেই জঙ্গিবাদের উত্থানের ক্লু পেয়েছে। পাশাপাশি আপনি দেখবেন যে যেটা চন্দ্রিমা উদ্যান নামে ছিল এখন জিয়া উদ্যান, সেইখান থেকে বেশ কয়েকজনকে জঙ্গি সন্দেহে এর আগে আইনশৃঙ্খলা বাহিনী ধরেছিল। সর্বশেষ গত 2 এপ্রিল হবিগঞ্জ থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছিল জঙ্গি কানেকশনে, যিনি অনলাইনে অ্যাক্টিভ ছিল। তার সূত্র ধরে এটা কিশোর হওয়াতে ওই যাকে গ্রেপ্তার করেছিল ইশতিয়াক আহমেদ সানি ওরফে আবু বকর, তাকে কিশোর সংশোধনাগারে পাঠিয়েছে। যেহেতু সে প্রাপ্তবয়স্ক না, তাকে ওইভাবে ইন্টারোগেশন করতে রিমান্ডে নিতে পারেনি। কিন্তু এই স্বামীর বয়স কম হলেও কিশোর হলেও সে অনেক ডিভাইসের ব্যাপারে অনেক বেশি পারদর্শী ছিল। আপনি যেটা কথা বললেন যে পুলিশ হেডকোয়ার্টার 23 তারিখে সারা দেশে যে সতর্কতা জারি করেছে, যে চিঠি ইস্যু করেছে, সেটা কিন্তু স্বামীকে কেন্দ্র করে। এখানে স্পর্শকাতর বিষয় একটি রয়েছে যে ওই চিঠিতে বলা হয়েছে যে সশস্ত্র বাহিনীর 2 জন সদস্য এর সাথে সম্পৃক্ত রয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে। এই ঘটনার পরে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করেছি। আজকে ডিএমপির সিটিটিসি ইউনিট থেকে বলা হয়েছে হ্যাঁ, জঙ্গি হামলার আশঙ্কা আমরা করছি এবং সেজন্য বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কোন সংগঠন কিভাবে করতে পারে সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে নাই। যদিও আপনি জেনে থাকবেন যে দেশে নব্য জেএমবি কিংবা জেএমবি এদের তৎপরতার কথা সর্বশেষ শোনা গেছিল। আর একাধিক নিষিদ্ধ সংগঠন রয়েছে দেশে, পাশাপাশি আইএসের নামও রয়েছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে জেল ভেঙে পালিয়েছে অনেক আপনার যারা এই ইয়েগুলো করে আর কি। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে 2টা ঘটনা ঘটেছে। 2024 সালের 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল, তখন জেলখানা থেকে বেরিয়ে বেশ কিছু জঙ্গি পালিয়ে গিয়েছিল, তাদের অনেকে এখনও ধরা পড়েনি। এরপর আপনি দেখবেন জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে যাদের রয়েছে এর মধ্যে অনেক শীর্ষস্থানে অনেকেই জামিনে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়ার পরে তারা প্রকাশ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করেছে,
এগুলি এখন জঙ্গিদের জন্য নতুন শক্তি হয়ে আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। আর পাশাপাশি আপনি জানবেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ভিসা ব্যাপারটা জটিলতা যেটা ছিল, কিংবা ভিসা এত ফ্রি অ্যাক্সেস ছিল না, সেটা এই ইন্টেরিয়র গভর্নমেন্ট সেটা সরাসরি ইসলামাবাদে ফ্লাইট চালু হয়েছে, ভিসাটাও সহজ করা হয়েছে। এই সুযোগটা মনে হয় যে কাশ্মীর ভিত্তিক যে জঙ্গি সংগঠন, পাকিস্তান জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান ইনসাফ টিটিপি যেটা, সেইটা, এবং আপনি আরও জানবেন যে আফগানিস্তানে যাদের যেসব সংগঠনের বিরুদ্ধে যে লস্করে তৈবা সহ এসব সংগঠনের বিরুদ্ধে যে জঙ্গি সংগঠনের অভিযোগ রয়েছে, তাদের বেশ কয়েকজন শীর্ষ নেতা যারা আলোচিত বিভিন্ন কারণে, তারাও বাংলাদেশ সফর করে গেছেন। এগুলি আমাদের জন্য অ্যালার্মিং, যদিও বিগত অন্তর্বর্তী সরকার এগুলিকে কোনো পাত্তা দেয়নি এবং তারা নানানভাবে এগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। আপনাকে শুধু একটা জিনিস জানাই যে দেখেন যে আমাদের দেশে বিশেষায়িত ইউনিট হচ্ছে যা সিটিডিসি, এইখানে যারা কাজ করতো, যারা ট্রেনিং নিয়েছিল, তারা প্রশিক্ষিত। 5ই আগস্টের পর তো এই ইউনিটে প্রশিক্ষিত তেমন নেই। তারা দেখবেন যে আপনি বিভিন্ন রকমের পকেট মায়ের, অজ্ঞান পার্টি, চোর ডাকায়, ছিনতাইকারী, ইভেন চাঁদাবাজ, অজ্ঞান পার্টি সদস্য ধরে। আসলে তারা সিটিডিসি জন্মদায়ী মানে তৈরি পুলিশের এই ইউনিটটা তো তৈরি করা হয়েছে এটিইউ এবং সিটিডিসি যে জঙ্গি বিষয়টা ইউনিট হিসেবে ওই স্পর্শকাতর যে অপরাধগুলি সেগুলো না, কিন্তু তাদেরকে এখন এই কাজগুলি থেকে ঘুরিয়ে স্বাভাবিক পুলিশের যে রুটিন ওয়ার্ক সেগুলির ভিতরে তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে পুলিশের নিষ্ক্রিয়তা, এটিইউ নিষ্ক্রিয়তা, সিটিডিসির অন্য কাজে তাদেরকে এঙ্গেজ করা, এই সুযোগটা কিন্তু জঙ্গিরা নিয়েছে। আপনি জানেন যে জঙ্গিরা একটা ওরা সব কাজ গোপনে করে, অনলাইনে করে, তারা সাংকেতিক ভাষায় কথা বলে, ছদ্মনামে যোগাযোগ করে। এই যে আইনশৃঙ্খলা বাহিনীর যে এই যে গাফলতিটা কিংবা যে অন্যদিকে যে ডাইভার্ট কিংবা কনভার্ট হওয়াটা, এই সুযোগটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে। এখানে সরকারেরও গাফলতি রয়েছে, বিগত সরকারের। হ্যাঁ, দেশে হামের প্রাদুর্ভাব আরও খারাপের দিকে যাচ্ছে। এরই মধ্যে 30,000-এরও বেশি শিশু আক্রান্ত হয়েছে, 250-এরও বেশি এখন পর্যন্ত মারা গেছে, এবং আজ মারা গেছে আরও 11 জন। এই নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আমাদের সহকর্মী আলামিন সাদমান। সাদমান, মানে এই কি পরিস্থিতি যাচ্ছে যদি আরেকটু। আসলে পরিস্থিতি হামের উন্নতি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে কনসার্নিং ব্যাপার। আমরা যদি ট্রেনটা খেয়াল করি, কিছু গত কয়েকদিন 3 জন 4 জন 5 জন 6 জন এরকম করেছিল, আজকে আশঙ্কাজনকভাবে 11 জন, একটা স্ট্রাইকিং নাম্বার, ডাবল ডিজিট চলে গিয়েছে। টোটাল 251 জন মারা গিয়েছে এই 15 মার্চ থেকে আজকে পর্যন্ত। 251 জন ডেথ টোল। আক্রান্তের সংখ্যা 30,000 ছাড়িয়েছে দু একদিন আগেই। তো আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করেছি হাম নিয়ে। আমরা সবসময় এক্সপার্টরা বলছেন যে আসলে, এবং মাঠের চিত্র আসলে সেটাই বলছে যে হামের আসলে এখন পর্যন্ত কোনো উন্নতি দেখা যায়নি। যদিও ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট অনেকেই বলছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে নিয়ন্ত্রণে আসছে, নিয়ন্ত্রণে আসবে, 7 দিন 3 দিন এরকম কথা, কিন্তু আসলে বাস্তবতা ওইটা না। বাস্তবতা আমি যদি কিছুদিন আগের ঘটনা বলি, ডিএনসিসি দেখা গিয়েছে, এর আগের ডিএনসিসির যে বেড সংখ্যা, সেই বেড সংখ্যা কিছুদিন আগে গিয়ে দেখেছি যে বেড আসলে আরও কয়েকটা লাগানো হয়েছে। এবং একটাই আমি পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি যে এর আগে বলা হয়েছিল যে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পাঠানো হতো, এই জায়গায় আসলে অনেক ধরনের ট্রমা সৃষ্টি হতো, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতো, অবস্থা আরও খারাপ হতো বাচ্চাদের। কিন্তু ডিজিএইচএস থেকে একটা অফিস অর্ডার তারা জারি করে, সেই অর্ডারে বলা হয়েছে যে হাসপাতালগুলো যেন রেফারাল না করে। এতে আমার মনে হয় যে রোগীদের দুর্ভোগ কিছুটা হয়তো কমেছে। আসলে হামের অবস্থার উন্নত হতে আরও কমসে কম মাসখানেক তো লাগবেই। কিন্তু মানে মৃত্যুর যে মিছিল, শিশু মৃত্যুর যে মিছিল, এটা থামছে না। সরকার কি মানে আন্তরিক আপনার কাছে মনে হয়, নাকি দায় সারা যে আগের সরকার এগুলো করে গেছে বলে এখন হচ্ছে, সেই কারণে সরকার একটু মানে নন চ্যালেন্ট একটা ভাব সরকারের মধ্যে? আসলে সরকারের ব্যাপার যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে এটা ব্যক্তিগত অভিমত এসেই যায়, ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন যেটা, আসলে সরকার প্রথম দিকে হয়তো কিছুটা কুইক রেসপন্স করেছে, কিছুটা সেই প্রশংসা তাদের প্রাপ্য যে তারা কুইকলি ইউনিসেফের সাথে কথা বলে, গাভির সাথে কথা বলে টিকা অ্যারেঞ্জ করছে, আনছে অনেক, শুধু এই টিকা না আরও অনেক টিকাই তারা আনছে। কিন্তু এখন আসলে তাদের বক্তব্যে আসলে আমার মনে হচ্ছে যে তারা আরও বেটার ডিসিশন
নিতে পারতো। যেমন হচ্ছে এটাকে যদি মহামারী ঘোষণা করা হতো, ইতিমধ্যে বিভিন্ন সংগঠন, ডাক্তারদের বিভিন্ন সংগঠন কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছে এটা মহামারীর। আমরা যখন প্রতিবেদনের কাজে কোনো বিশেষজ্ঞের সাথে আসলে কথা বলছি, তখন কিন্তু তারা বলছেন যে এটা মহামারী হিসাবে যদি প্রজ্ঞাপন জারি করে সরকার, তাহলে এটা আসলে ঘুরে ফিরে সরকারেরই লাভ। এটা তারা কেন করছেন, এটা আসলে একটা বড় প্রশ্ন। এছাড়াও আমার কাছে মনে হয়, এছাড়াও কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সরকার আরও কিছু ভালো পদক্ষেপ নিতে পারতো। সরকার নন চ্যালেঞ্জ ব্যাপারটা আসলে এরকম না, সরকার আসলে কাজ করছে, কিন্তু প্রথম দিকে যে গতিটা আমরা দেখেছিলাম, প্রথম দিকে তাদের মাঝখানে যে দায়িত্ববোধটা দেখেছিলাম, সেই দায়িত্ববোধের ক্ষেত্রে এখন কিছুটা হলেও ভাটা আসছে বলে এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তাদের প্রতি যে আমার অবজারভেশন, তাদের কথার অবজারভেশন, তাদের মাঠের যে চিত্র, আসলে ধরেন একটা পরিস্থিতি আসলে ভালো হচ্ছে না, কিন্তু আপনি বলছেন যে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এটা হয়তো আপনি দায়িত্বরত জায়গা থেকে আপনি আশার বানিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু আসলে কিন্তু মানুষজন যখন আসলে হাসপাতালগুলো দেখবে, মানুষজন যখন কোনো ডাক্তারের সাথে কথা বলবে, যখন কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলবে, তখন কিন্তু তারা আসলে প্রকৃত অবস্থাটা আসলে তারা অনুধাবন করবেন। এবং তখন কিন্তু ব্যাপারটা আসলে আরেকটু গভীর হয়ে যায়। তখন তারা মনে করবেন যে তারা আসলে বিট্রেড হচ্ছেন। সরকার দায়িত্বশীল পর্যায় থেকে যখন বলা হবে যে হামের পরিস্থিতি ভালো হচ্ছে, কিন্তু আসলে তা হচ্ছে না, এটা কিন্তু সাধারণ মানুষজনের মাঝখানে আর একটু দুশ্চিন্তার উদ্বেগ তৈরি করবে আমার মনে হয়। আমাদের একটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা হচ্ছে পাকিস্তানে টিটিপি নামে একটা সন্ত্রাসী গ্রুপ আছে। এই গ্রুপের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর পথভ্রষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এই বিষয়ে আমরা জানব আমাদের এডিটর স্পেশাল অ্যাফেয়ার্স আবুল কালাম আজাদ তার কাছ থেকে। হ্যাঁ, আপনি বিষয়টি আসলে খুবই সেন্সিটিভ একটা বিষয়। তো আমরা খোঁজ নিয়ে দেখলাম যে বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার, উনি বেশ কিছুদিন মিসিং ছিলেন এবং মানে লিভ না নিয়ে যখন সে অফিসে আসে না, তখন পরবর্তীতে তাকে আসলে পাকিস্তানের একটা জায়গা থেকে আটক করা হয়েছে এবং পুরো বিষয়টা তাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে। যে বিষয়টি হলো যে তাকে জিজ্ঞাসাবাদের পরে আরও বেশ কয়েকজনকে আটক করেছে। আমরা খবর পেয়েছি যে মোট ২৬ জনকে গত প্রায় এক সপ্তাহ বা এরকম একটা সময়, এর মধ্যে 2জন স্কোয়াড্রন লিডারও আছে এবং আরও একজন ইমাম আছে চট্টগ্রামের, এবং কিছু বেসামরিক লোকজন আছে। তো তাদের এই যে ব্যান্ড অর্গানাইজেশন, সংক্ষেপে যাকে টিটিপি বলি, তো তাদের সাথে তাদের যে সংশ্লিষ্টতার একটি বিষয়, তার ভিত্তিতেই হচ্ছে তাদেরকে আটক করা হয়েছে এবং এই বিষয়টাকে আসলে খুব গুরুত্ব সহকারে নিয়ে তারা একটা সুইপিং অপারেশন যাকে বলে, এবং সেটা এই অপারেশন বা তদন্ত আসলে এখনও চলছে, কারণ এটি তো খুবই একটি চিন্তার বিষয় যে ফোর্সের কিছু সদস্য যদি পথভ্রষ্ট হয়ে যদি তারা কোনো সংগঠন, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত হয়, তাহলে তো সেটি আসলে আমাদের একটি সিকিউরিটি একটা কনসার্ন হয়ে দাঁড়ায়। তো মানে কি ধরনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, মানে কিভাবে তাদের যোগাযোগ? ধরুন যে এই যে আমরা বলতেছি তেহরিকি তালেবান পাকিস্তান, যেটি একটা ব্যান্ড মিলিটেন্ট অর্গানাইজেশন, তো তাদের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্টতা কিন্তু একেবারে নতুন না। আমরা গত বছর দেখেছি পাকিস্তান এবং বাংলাদেশের মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে অন্তত 4 জন বাংলাদেশি টিটিপির হয়ে যুদ্ধ করার সময় পাকিস্তান সেনাবাহিনীর হাতে মারা গেছে এবং তাদের পরিচয় আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি। তাদের পরিবারের সঙ্গে কথা বলে এবং বাংলাদেশের যেখানে পুলিশরা যারা এগুলো নিয়ে খোঁজখবর রাখেন, তদন্ত করেন, তারাও কনফার্ম করেছে। এবং সে সময় আমরা দেখেছি যে পুলিশের কর্মকর্তারা বলছেন যে প্রায় 25 থেকে 30 জন বাংলাদেশি, মানে গত ডিসেম্বরের কথা আমি বলছি, যে তখন তারা টিটিপির হয়ে যুদ্ধ করছে। তো আমরা এর আগে আফগানিস্তানের কথা জানি, সিরিয়ার কথা জানি, এবং
মানে কাশ্মীরেও যুদ্ধ করতে গেছে, কিন্তু টিটিপির হয়ে যুদ্ধ করার বিষয়টি কিন্তু কম্পারেটিভলি নতুন। তো গত বছরই বিষয়টা প্রথম আমাদের গোচরে আসে, এবং পরবর্তীতে আমরা যেটা জানলাম যে যেহেতু আপনি ধরেন যে মানে 2024-এর গণ আন্দোলনের পর যে সরকারের পতন হয়, এরপরে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা সরাসরি যোগাযোগ হয়, এবং তার কারণে হচ্ছে যে পাকিস্তান থেকে তারা আসছে, বাংলাদেশ থেকে যাচ্ছে। তো এর মধ্য দিয়ে আসলে এরকম একটি ঘটনা ঘটে গেছে। তো এরই হয়তো একটি অংশ হিসেবে কিছু পথভ্রষ্ট সদস্য তারা হয়তো এই মাইন্ডেড, এবং যে কারণে তারাও সেখানে একটা জিহাদি জোশ নিয়ে তারা সেখানে যুদ্ধ করতে যাচ্ছে। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এয়ারফোর্সের এত মানে এটি তো একটু মানে লুক্রেটিভ একটি জব, তাই না? এই জব ছেড়ে কেন যাচ্ছে? আসলে ধরুন এটা এমন একটা বিষয় যেখানে আসলে কোনো যুক্তি খাটে না, হ্যাঁ, কোনো মানে বাস্তবতা বিমুখ একটি বিষয়। মানে আপনি ধর্মের বা ধরেন আধ্যাত্মিক একটি বিষয়, অথবা ধরেন একটা ফিলোসফির বিষয়, হ্যাঁ, তো যার টানে আসলে তারা বাংলাদেশ থেকে পাকিস্তান যাচ্ছে এবং একটি সন্ত্রাসী সংগঠনের সাথে তারা যুদ্ধ করছে, এবং ওই সংগঠনটা পাকিস্তানের একটা নির্দিষ্ট জায়গায় তারা হচ্ছে তাদের শরিয়া তাদের মতো করে যে ইসলামের ব্যাখ্যাটা দেয় সেই অনুযায়ী তারা একটি শাসন ব্যবস্থা কায়েম করতেছে, এবং সেটাকে সাপোর্ট করার জন্য তারা বাংলাদেশ থেকে যুদ্ধ করতে যাচ্ছে। খুবই একটি মানে আশ্চর্যজনক একটি ঘটনা। এটি তো অনেক কনসার্নিং, যেহেতু মানে বিমান বাহিনী একজন কর্মকর্তা ট্রেন্ড, তো ট্রেন্ড একজন লোক তাদের সাথে যাচ্ছে, প্লাস এটা মানে টিপ অফ দ্য আইসবার্গ মনে হচ্ছে, আরও থাকতে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমরা ইন দ্য মিন টাইম আমরা খবর পেয়েছি যে বেশ কয়েকজন কর্মকর্তা আপনার পলাতক রয়েছেন, এবং তারা কয়েকটি দেশে অলরেডি পালিয়ে গেছে, এবং ইনভেস্টিগেশনের সময় বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে, এবং সেগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে পলাতক যারা পলাতক এবং তাদের সঙ্গে যাদেরকে আটক করা হয়েছে তাদের এক ধরনের কমিউনিকেশন হচ্ছিল, এবং সেই কমিউনিকেশনের প্রেক্ষিতেই আসলে এই লোকজনকে আটক করা হয়েছে। তো যে ইমামের কথা শুনেছি আমরা, যে যাকে আটক করেছে সে নাকি মেন রিক্রুটার হিসেবে কাজ করছে। বিষয়টা আসলে খুবই কনসার্নিং আমাদের জন্য। কোনো বাহিনীর মধ্যে তো এটি থাকতে পারে না। একটা হচ্ছে যে ধরেন সাধারণ জনগণকে উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে, সেটি একটি কথা। আর কোনো যদি ফোর্সের মধ্যে সেটি থাকে, সেটি তো খুবই দুশ্চিন্তার বিষয় আমাদের। তো এগুলো সবই খতিয়ে দেখা হচ্ছে, এবং আপনার যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলো জোরদার করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।